অরুর মামা কিছুটা শান্ত স্বরে বললেন। আহ, এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন। বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে। সবাই দেখেছে, কানাঘুষা পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? মুখ পুরি সাপ খুইয়ে এখন আবার ফিরলে কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন, ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছড়ে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েজ। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতেই কৃতিক তির্যক কণ্ঠে পুনরায় বলল। ঠিকই বলেছেন আপনি। আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছি ছি বলি আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাঁড়ির খবর ঘেঁটে কাসুন্দি বানিয়েছেন এতদিন, এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখমারাই করবে, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কী বা আছে? কথা তো সত্য। আজমেরি শেখ এখনও চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক? সেটাই আপাতত ভাবছেন তিনি। অরু এখনও চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনে ওকে ডেকে বলল। বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেলে কৃতিকের কথায় মোখলেস চাচা হকচকিয়ে বলে ওঠেন। আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাদ সেধে বলল। আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মোখলেস চাচাকে হুকুম করে পরক্ষণেই জাহানারের দিকে তাকিয়ে কৃতিক বলে। রূপাকে মোখলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোখলেস এখনও অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন। কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল। আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক। তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা বেগম রেগেমেগে বলেন। তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আপনার মেয়ের? জাহানারা কথা শেষ করার আগেই কথা ছুড়ল কৃতিক, বলল। বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মোখলেস চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মোখলেস চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগও করে দেয়া হবে। আফটার অল, আপনারা আমার বউয়ের পরমাত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘনা চাইতেই জলের মতন অফার শুনে জাহানারার চোখ বিস্ময়ে চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাদা বাদা 14 গোষ্ঠীরও সাধ্য বাইরে। সেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে? জাহানারার চোখে মুখে লোভাতুর দৃশ্য ভেসে উঠেছে। ভেতরে ভেতরে টক বক করছে কামনার লাভডুব। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল। অসম্ভব তাই বলে মেয়েকে এমন 40 লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুর মামার রাশভারী কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন। তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই। উনি আমাদের ভালোর জন্যই এ কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া এমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোখলেশকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই। এদিকে এই কাহিনীর মূল চরিত্র মোখলেস চাচা এখনো হতবিম ভলচকে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলেই তাকে বিয়ে দিবে? এত বছরের বিষাদময় আইবুড়ো নাম খোঁজাবে নাকি? সেটাই আপাতত ভাবছে মোখলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান। শুধুমাত্র রূপার মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে, যাতে তাকে মোখলেস চাচার সাথে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরু মামিকেও বোঝানোর চেষ্টা করছে,
কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দোনোমনো করে কৃতিককে প্রশ্ন করেই বলেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবো তো ওরা? কৃতিক গভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে। আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো, তাহলে আর দেরি কেন? কাজী আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। অরুর মামা যে খুব সৎ মানুষ তা নয়, টাকা আধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এইভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না। উল্টো মোখলেসকে জামাই বানিয়ে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরানো যাবে। ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসাব কষিয়ে তবেই তিনি চললেন কাজে খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনার ইতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে, অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমিরি শেখের কিছুই বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না। তাই নিজের গুরু গম্ভীরতা ধরে রাখতে চুপই রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধুই নীরব দর্শক মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখে না কৃতিক। ব্যাপারটা আজমেরি শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে। তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি। তারপর না হয় একে একে দান চালা যাবে। তাড়াহুড়োর কিছুই নেই। তাছাড়া আজমেরি শেখের তাড়াহুড়ো জিনিসটাও পছন্দ নয় মোটে। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছিলেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে একদিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিককুঞ্জে হাজির হবেন তিনি। অরু তড়িঘড়ি করে পায়ে মাত্রই প্রবেশ করেছে কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রি করছে ওর। এখানে আসতে আসতে ঠিক করে নিয়েছে যা হওয়ার হয়ে যাক। আজকে কৃতিককে কিছু কড়া কথা শুনিয়ে তবে এখান থেকে যাবে ও। কৃতিক তখন রুমেই ছিল। আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। ওরও ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। ওর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস, কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরু যদি কৃতিকের কলিজাটাও চিবিয়ে খেয়ে নেয়, তবুও কৃতিক টু শব্দটাও করবে না। সেই সাহস থেকে রাগে ফুঁসতে ফুঁসতেও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোখলেস চাচার মতো একটা 40 লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়েকে একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপার উধাওয়ের পেছনে নিশ্চয় আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিয়ে কৃতিক শান্ত স্বরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু। ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল, তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটু, তখন তো নো ওয়ে করছিলেন। অরু রাগে ফোঁস করছে। কি বলছে না বলছে কিচ্ছু খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অতপর ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে? এত রেগে আছিস কেন? অরু ঠোঁট উল্টিয়ে শক্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তপে তিরতিরিয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা ঝড়ঝাপটা গিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে। তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কী পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই
ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠছিল আমার। ইচ্ছে করছিল আরও আগে দেশে না ফেরার শাস্তিস্বরূপ নিজে শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাগর ডাগর চোখ দুটো কৌতূহলে পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে কিছুটা ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক। মনে আছে ওরু, আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি 2 হাতে সামলে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়ম আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টার হিসেবে তোর মামি তোর দিকে বারবার আঙ্গুল তুলেছে। তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যেই আমি ওনার কথার বান ওনাকে দিয়েই কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজে একটু শব্দও করবে না ওরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে ওরু। চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতি ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকৌশলী চিন্তা কিভাবে করতে পারে? অরু তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখি কৃতিক ভ্রু উঁচিয়ে শুধালো, কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? অরু নির্লিপ্ত চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই, মোখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে সেসব ব্যবস্থা আমি নিজ হাতে করব। তার চেয়ে বড় কথা, রূপা যার সাথে পালিয়েছিল সেই ছেলেটা মোটেও সুবিধার না। এক কথায় ডাকাত বলতে পারিস। আমি শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে পাচার করে দিত। অরু নিজের নরম দু হাতে কৃতিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজবেন্ড, সবার থেকে আলাদা, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি, প্রমিস, যে পিঙ্কি প্রমিস। মিষ্টি হেসে কথাটা বলেই কৃতিকের খড়খড়ে কোনো আঙুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কোনো আঙুলটা প্রবেশ করালো অরু। যেহেতু নিজেরা এই দেশে ওদের চেনা পরিচিত তেমন কেউই নেই, তাই প্রি ওয়েডিংয়ের পার্টিটা কৃতিক কুঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাত্রই কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনুপ্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে। তারপর সারা জীবনের জন্য এই পরিবারের অতিথি হয়ে যাবে অনু। অনুর তো তাও বাড়িতেই বিয়ে হয়েছে, তারপর কৃতিক ওকে বাচ্চাদের মতো করে আগলে রাখে, কিন্তু অনুকে তো শ্বশুর বাড়ি যেতে হবে। পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, দিনরাত সংসার সামলাতে হবে। সেসব ভাবতে গেলে প্রত্যেককে নিজের করে পাওয়া বিয়ের আনন্দ সব কিছু কেমন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়াও আরও একজনের মুখটা মলিন হয়ে আছে। সে হলো অ্যালিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে, প্রয়োজনের বাইরে কারো সাথে একটা কথাও বলছে না। কি অদ্ভুত! অনুর মন খারাপের কারণ জানে অরু, কিন্তু অ্যালিসার এই মাত্রাতিরিক্ত বিষণ্ণতা কিছুতেই ধরতে পারছে না ও। অরু যখন চোখ মুখ কালো করে অ্যালিসার দিকে আর চোখে তাকিয়ে এসব ভাবছিল, তখনই কনুই দিয়ে সামান্য খোঁচা মেরে ওকে ডেকে উঠল নীলিমা। শোধালো, কি ভাবছিস বলতো তখন থেকে? নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরুর। ও না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে জবাব দিল, কিছু না। অতপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতায়। আপাতত শায়রি বকবক করে যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার নিয়ে বসেছে গান গাইবে বলে। অনু আর প্রত্যয় চোখে চোখে হাজারো কথা আদান প্রদান করছে।
কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সব কিছুই ম্যাকবুকে নিবদ্ধ। নতুন নতুন অফিসে জয়েন করার পর থেকে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও। কি জানে কি করে। ক্যাথরিন অ্যালিসের কাঁধে মাথা রেখে অর্ণবের কড়া গিটারের টুংটাং আওয়াজে মন দিয়েছে। নীলিমা অরুর পাশে বসে সায়রের সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। সায়র কি ভেবে যেন কথায় এক পর্যায়ে হুট করেই বলল, গাইজ চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়ালেও কৃতিক কিবোর্ডে আঙুল চালাতে চালাতে গভীর গলায় বলল, আমাকে এসব ডেয়ার ফেয়ার দিলে খবর আছে তো সায়র। কৃতিকের কথায় সায়র বিরক্ত কণ্ঠে বলল, এখানে আসিস মানে তোর খেলায় অংশগ্রহণ করতে হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি উইস্কির বোতল সবার মাঝে ঘোরালো সায়র। বোতল ঘুরতে সবার আগে ফেসে গেল বেচারি নীলিমা। সায়র নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু উঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? নীলিমা ঠোঁট বেঁকিয়ে বলল, ডেয়ার ফেয়ার পারবো না, টুরুথ। সায়র নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কটমটিয়ে মনে মনে বলল, বদমাইশ বিদেশি বান্দর, জানতাম না তুই ভুলভাল কোশ্চেন করবি আমায়। কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল সায়র। সবার সামনে ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিজিয়ে বলল, কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? বিয়ে নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে। শুধু শুধু আব্বাজানকে দিয়ে তারা খাওয়ানোর মানেটা কি ছিল? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? সায়রের কাণ্ডে নীলিমা খানিকটা পিছিয়ে গিয়ে শুষ্ক ঢোক গিলল। ওদিকে সায়রের ভাবসাব এমন যে আজকে নীলিমার সাথে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। কেন ওকে আছলা বাস নিয়ে তাড়া করা হলো সেই প্রতিবাদ স্বরূপ। কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলে? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। সায়র নিজেকে সংবরণ করে ফুসফুস করতে পুনরায় বোতল ঘোরালো। এবার গিয়ে বোতল থামলো কৃতিকের সামনে। কৃতিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তেই অর্ণব বলল, কে নেবে, ট্রুথ না ডেয়ার? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে বলল, ট্রুথ, তবে কোনোরূপ ফাজলামও করবি না বলে দিলাম। অর্ণব কৃতিকের সতর্ক বার্তায় দু পয়সায় তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল ওকে, ওকে তোর দেওয়া ফার্স্ট গিফট কি ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস এখনো দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হলে কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুকে পর্যবেক্ষণ করলো, যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পেছনে চুল গুজে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কৃতিক অরুর দিকে দৃষ্টি রেখে একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পাজামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস দেন আই ওয়ান্না গিভ হার মাই বেস্ট ডিএনএ। এ কি ঠোঁট কাটা কথা। কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। অরু লজ্জা টজ্জা ঠিকই তোলে। কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, নির্লজ্জ লোক। কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। অরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রীর বাঘ বিতণ্ডার মাঝে সায়র হো হো করে হেসে বলল, শুনেছিস অর্ণন, জেকে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি। কৃতিক সায়রের মেলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে ঠিক তখনই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। অরু তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে উঠে গিয়ে গটগটিয়ে নিচে চলে গেল। সায়র হাঁক ছেড়ে বলল, আরে এলোকেশি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। সায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকা সায়রের গলা চেপে ধরে বলল, শালা, তোকে কতবার বলেছি আমার বুকে তুই ডাকবি না কখনো।
আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে। আজ তোর খবর আছে। এই বলে কৃতিক সায়রের গলাটা গায়ের জোরে চেপে ধরে। সায়র কোনো মতে শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে ডেকে বলে, ভাই থামা এটাকে, বিয়ের আগেই আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। অ্যালিসা ওদের ঝামেলায় মাঝখানে আকস্মাৎ চেঁচিয়ে উঠল, বেশ চড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার। অর্ণব শায়রকে রেখে অ্যালিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাত ছুঁয়ে বলল। অ্যালিসা জবাব দিল না। এক ঝটকায় অর্ণবের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলি শেষে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাক্ষণে রাতের মতো নিকোষ কালো আধার নেমেছে ধরণী জুড়ে। তবেই সেই আধারের এক চিলেতে নিকোষ কালো অবশিষ্ট নেই কৃতিককুঞ্জে। কি করেই বা থাকবে? পুরো বাড়িটা ফেরি লাইট আর ল্যান্ডটার্নের আলোয় ঝিকিমিকি করছে। সন্ধ্যা হতেই যেন পুরো মহল্লা জ্বলে উঠেছে কৃতিককুঞ্জের চকচকে আলোয়। অদূর সদরঘাট থেকেও সেই আলোর ছটা পাখির চোখে দেখা যাচ্ছে। মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমেরি শেখ কোনো রূপ ক্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে, ওই জন্যই হয়তো এত আয়োজন। ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যের পরপরই গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জায়নের রাজনৈতিক সূত্রে পূর্ব পরিচিতরা, যাদের আপাতত আজমেরি শেখ আর কৃতিক দুজনে মিলে আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বা দুজন কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সব কিছু স্বাভাবিকভাবেই সামলাচ্ছে তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশন, যেটা কৃতিক আর আজমেরি শেখ দুজনেই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। প্রত্যয় অনু স্টেজে বসে আছে, ওদেরকে মেহমানরা টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনও গায়ে হলুদ পর্ব শুরু হয়নি। গেস্টরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। কৃতিক অনেক বছর পর দেশে ফেরার দরুন অনেকে এগিয়ে এসে ওর সাথে কুশল বিনিময় করে যাচ্ছে। অ্যালিসা মাত্রই অন্দরমহল থেকে বেরিয়েছে, ওর পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ডেসকর্ট ছিল না বলে যে যার মতো জামাকাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব অ্যালিসার সাথে মিলিয়েই ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। শায়রের আপাতত দেখা মিলছে না। কৃতিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো আজ বেশ অনেকটা ছোট করা হয়েছে। অ্যালিসাকে বেরোতে দেখে অর্ণব ওর হাত টেনে আহত সুরে বলল, কথা বলছিস না কেন এলি, কি হয়েছে? অ্যালিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। না ছাড়বো না। ওদের এই বাকবিতণ্ডাতার মাঝে একদম হুট করে স্টেজে এন্ট্রি নিল দুজন ব্রাইডমেড। প্রথমে লাল নীল চোখ ধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করেই বেজে ওঠে সবার প্রিয় গান। অ্যালিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কের ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। শায়র মাত্রই কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডের টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফাইট সব ভুলে যাবে, সব খাবে, তারপর আমেরিকা ফিরে যা হবে দেখা যাবে। যেই ভাবা সেই একই কাজ। এক চামচ দধি মুখেও নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা দিয়ে নামার আগে ওর চোখ আটকে গেল স্টেজে। দেখলো ফেরি টেল থেকে নেমে আসা দুটো জলজ্যান্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর দোলাচ্ছে। তাদের হাসির ফোয়ারা যেন চারিদিকে মুক্ত দানার ন্যায় ছড়ে পড়ছে। সেদিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্ফুটেই শায়র বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে? নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফিল করছে। ও গড! কৃতিক তখনও ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। একজনের পর একজন আসছেই, চারিদিকে তাকানোর ফুরসত নেই ওর, নেই স্টেজের দিকেও মন। কিন্তু হঠাৎ করে ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকে ও চেনে। কেন যেন উষ্ণ হৃদয়টা বলছে, একবার ফিরে তাকা কৃতিক, শুধু একবার।
অ্যান্ড দেন ইউ উইল বি স্পিচলেস। কৃতিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে নজর ঘোরালো। আর তারপর ওর হৃদয়টা ওখানেই থমকে গেল। ওরকে এতটা হাসি খুশি বোধ হয় এই জীবনে দেখেনি কৃতিক। তার ওপর এমন মাতাল করা নাচ, ওরও এত সুন্দর নাচও করতে পারে। কৃতিক হাঁ করে তাকিয়ে আছে স্টেজের নৃত্যরত ওই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটুর সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধন হারা তার। গলায় কানে সিঁথিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারিতে ওরুকে দেখে চোখ জ্বলে যাচ্ছে কৃতিকের। এই মেয়েটা ওর হৃদয় হরণী। সে ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে ওরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক। যে ওরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে, কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না। ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই ওরুকে দেখে ওর মোটেই স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে আমার বউটা এত সুন্দর কেন, এত কেন নিখুঁত। উপরওয়ালাকে একটুখানি খুঁত রাখতে পারতো না কৃতিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য? এখন যে কৃতিকের মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নৃত্যরত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন প্রণয়াসক্ত। কিন্তু কৃতিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই ওর নাচ শেষ হতেই ওকে টেনে টুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে ওর একটু ভয়ার্ত গলায় শোধালো, কি হয়েছে, এভাবে টানছেন কেন? কৃতিক ওরুর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, কি করেছি সেটা আমি তো ঠিক নেই অরু, আই এম নট ওকে। ওরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার? দেখি। কৃতিক ওরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত ওরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেথিন ওদরে ছুয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল ওরু, কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলি অরু? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে। তাহলে এখন কি করবো আমি? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন এত সুন্দর তুই বল না? তোর কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃতিক উদ্ভ্রান্তের একের পর এক বুলি আওড়ে যাচ্ছিল। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ালো। কৃতিকের একটা হাত তখনও পেছনে লোকানো। অরু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্তে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের এক একটা কাজে প্রত্যেকবারই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়েও লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারো চোখে পড়লে নিশ্চয়ই অরুকে পাগল ভাববে। তারা তো জানে না যে অরুর একটা পাগল স্বামী আছে। অরুর আপন মনে হিবিজিবি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে অরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে অরু লম্বা চুলগুলো এক পাশে সরিয়ে দেয় এবং এরপর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতঃপর সেভাবেই পেছন থেকে দু হাতে শক্ত করে অরুর কোমর জড়িয়ে ধরে। ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের গাল ঘষে দিল পরম আবেশে। কৃতিকের খরদারের সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে ওঠে অরুর সর্বাঙ্গ।
ও আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলো স্পর্শ। অগত্যাই কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে গেল কৃতিকের দৃষ্টির অগোচরে। মস্ত বড় আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখায় কে বলবে যে এই বাড়িটায় গত কয়েক বছর যাবৎ মানবশূন্য হয়ে দিন পাতিত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভুতুড়ে বাড়ির ন্যায় শুনশান জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকট সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজনে বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইও এখানে উপস্থিত। অমিতের আজ ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিতও আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজে আটকে আছে। হাত ভর্তি মেহেদি নিয়ে স্টেজে প্রত্যয়ের পাশেই বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই যেমন বিষাদে পরিপূর্ণ, ঠিক তেমনি অনুর কাছেও আপাতত এই নাচ গান হইহুল্লোড় সব কিছু জঘন্য রকমের তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রি সঙ্গে কোমর দুলে সেই যে তখন উধাও হলো, আর খবর নেই। অনু তখন থেকে কেমন হাঁসফাঁস করছে। ওর পাশেই বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু স্বরে প্রশ্ন করল, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানো দায়িত্বশীলা বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়ার মতো লজ্জাজনক কথাটা কৌশলে প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল ও। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্পষ্ট আওয়াজে বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবে চেনে। তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দর মহলের ভেতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়। একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো যাবে। রুমের ভেতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাতা গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতে বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের ঘুরঘুর আওয়াজ আমি একা নয় পুরো কৃতিক কঞ্চুক শুনে ফেলবে। অনু খাবার চিবোতে চিবোতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অনিমেষ চেয়ে থেকে বলল, আমি কি বুঝলাম, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেই দিন এত করে বোঝানোর পরেও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না। নিজের ভিতরে কথা ভিতরে আটকে রাখছো। আচ্ছা ওরও একবারও ভেবে দেখেছ আজ রাত পরে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। আমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সার্বিক গুরুত্বপূর্ণ বিষয়টি হব আমি। অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? অনু প্রত্যয়কে মারানোর চেষ্টা করলো, কিঞ্চিত আদুরে গলায় বলল, আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না, এত লোকজন কি কি ভাববে। অনুর বাকি কথা জিহ্বাতেই আটকে রইল।
তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত মেচুরিটি, এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা প্রত্যয় আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবু কেন যে এত ওভার থিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গলাটা মেহেদি শুকানো 2 হাতে জড়িয়ে ধরে বলে, এত আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসবো, তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাসে আস্বাদন করলো অনু মিষ্টি মিষ্টি মেয়েলি সুগন্ধটুকু। তারপর ওর নাকে নাক ঘষিয়ে হিসিয়ে বলল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও, পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এত দুধ যে আর ভালো লাগছে না অনু, একটুও ভালো লাগছে না। ভারী ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই। অনন্ত মহলের চারদিকে সবাই আপাতত স্টেজে ওখানে নাচ গান নিয়েই মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারদিক ল্যাভেন্ডার মোমবাতির আলো চিকচিক করছে। সেই সাথে ওয়ালস জসিমের সুবাস বেশি বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল ভেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া তালে দুলে উঠেছে সৌন্দর্য বর্ধক লাল, নীল, হলুদ। নেটের ওপর কারো কার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুতে চায়। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানে নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে। সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাস ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া। হাওয়ার তালে তালে দুলে উঠছে সৌন্দর্য বর্ধক লাল, নীল, হলুদ নেটের উপর কারুকার্য করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের লাইন। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢাকা দিচ্ছে অরু। কৃতিক যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে অরু। এভাবে করিডোরের এ মাথা ও মাথা করছে ওরা দুজন। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকোতে নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনের হৃদ মাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রাগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে কৃতিক। বেহায়া পুরুষ কৃতিক। আজকে এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না ওরু। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদে মাখামাখি, সেই সাথে খানিক আগের কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনও জীবন্ত। কি শিহরণ, কি ওথাল পাথাল পাগল পাড়া অনুভূতি। ভাবতে গেলে এখনও শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে অরুর। কৃতিক যেভাবে ওর পেটে পিঠে হলুদ মেখে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয়, বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে অরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে। আর কারো হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বইয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যিই হাঁপিয়ে উঠেছে অরু। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে 3 তলার সিঁড়ি ধরে দৌড়ে ছাদে উঠে গেল ও। ওরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে ওরুকে বলল, আস্তে সাবধানে বেবি, তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দিব বলতো?
ছাদের পাঁচিলে দু হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যালিসা। ওর দু চোখ দূর আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘন ঘটা। আজকেও বোধহয় সেদিনের মতো দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে। সেই সাথে আকাশ ফুটো হয়ে ছমছম বৃষ্টি। অ্যালিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটফ্যাটে ফর্সা মুখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগে ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে অ্যালিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। অ্যালিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজ এইটুকু ভাঙন ধরে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকেই। তাই তো অ্যালিসার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে অকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। গ্রীবা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপর। অর্ণব ধরেছে থেকে অ্যালিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো অ্যালিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতে অর্ণব শুধালো, কি হয়েছে জান? কে কি বলেছে? এক্ষুনি বল, নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না। তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চর বসালো অ্যালিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি অ্যালিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চর খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে অরুর সাথে চোখাচোখি হলো অর্ণবের। অরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে অরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই অরু এগিয়ে এলো অ্যালিসার নিকট। কিছুটা ইতস্তত আর ভয়ার্ত কণ্ঠে অস্ফুটে শুধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? অরুর কথায় অ্যালিসা আর চোখে তাকালো ওর দিকে। অরু শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু কি? অরুর কথা এখানেই আটকে গেল। বাকি কথাটুকু গ্রাস করে নিল হতবিহ্বল এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করে অরুর কথার মাঝে ওকে 2 হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল অ্যালিসা। অ্যালিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটাই কেমন রহস্যে ঘেরা এক দুর্লভ প্রাচুর্য, যার উপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়ত্ব, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকতেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না অরু। আপাতত বোঝার মতো সময়ও না। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনার ইতি খুঁটিয়ে অ্যালিসার পিঠে আলতো হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপু, বলা যাবে? অ্যালিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকু আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছতে গিয়ে আবারও ফুপিয়ে উঠল। ওরও বুঝল অ্যালিসা নিজেকে জোর কদমে সামলাতে যাচ্ছে, কিন্তু কোনো কারণেই পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? ওরও কথার মাঝখানে অ্যালিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমিই তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে অ্যালিসার। ওরও একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? অ্যালিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ওরও ছটকা খেলো না। ও তো মনে মনে এটাই সন্দেহ করেছিল। তারপর আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। অ্যালিসা এবার জবাব দিল, হ্যাঁ, সেদিন যখন জেকে LA থেকে ফিরলো, অর্ণব হুট করেই জেকে জবাবদিহিতার ভয়ে আমার বাসায় চলে এসে ফোন টোন বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিনও আমার বাসাতেই ছিল। ওরও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে গলায় অসহায়ত্ব ধরে রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার
সন্তান ওনার তো জানার অধিকার। অ্যালিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দেবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে। সেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটা চেষ্টা করেই যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? অরুর চোখ দুটো অভিমানে ছলছল করেছে। অ্যালিসা এমন একটা কথা ভাবলো, কি করে? সে অভিমান, নাকি অর্ণবকে কষ্ট দিল সে অভিমান? জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিতা আপু। জায়ান কৃত্তিকের মতো ঘাড় লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকেন না, বরং জেগে ওঠে এক হিংস্র পশু সত্তা। তবু আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ ঢাক সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনিই আমার শান্তি নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান কৃত্তিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটা আর যাই হোক নিজের প্রাণপণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ, দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জরের মতো রক্ষা করতে কোনোদিন কার্পণ্য করবে না, আর না কোনোদিন পিছুপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ার ভালোবাসায় আঙুল তুলছো আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশসম ভালোবাসা, এক আকাশসম মায়া, এক সমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন। যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার হৃদয়ে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। অরু গড়গড়িয়ে আরও কিছু বলবে তার আগে 2 হাত শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল এলিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল, থামো অরু, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল অ্যালিসা। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অ্যালিসাকে শান্ত করে বলল, তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। অরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের কৃতিক আর শাওরের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলেও তাই অরু কোনো রূপ কড়ানাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের 3 জনার। কৃতিক ভিডিও গেমটাকে পজ করে থমথমে মুখ নিয়ে গেমিংয়ের চেয়ারটাতে বসে আছে। অর্ণব আর শায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপর। দেখে মনে হচ্ছে অরুকে দেখা মাত্র ওরা একটু অস্বস্তিতেই পড়ল বটে। অরু অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদ সেধে কৃতিক বলে, কি হয়েছে অরু, কিছু বলবি? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো অরু। ওর কথায় কোনোরূপ তোয়াক্কা না করে ভেতরে আসতে আসতে অরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসানোর সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে। কৃতিক বুকের ভেতরের তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি রাগ উঠেস না, রুমে যা। রাতে তোর সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়রা কথা বলছে। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে? ওরও বুঝল কৃতিক নাছরবান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না এই নির্দয় লোকটা।
তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দৃষ্টির দিকে দৃষ্টিপাত করে। ওরও সবার সামনেই বলে ফেলল। ভাইয়া, এলিসা আপু অন্তঃসত্ত্বা। অরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব এমনকি কৃতিক পর্যন্ত হতবম্বের মতো চেয়ে আছে অরুর পানে। সবাই এখনও ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় অরু পুনরায় অর্ণবকে ডেকে বলল। আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই উঠল। সারা ধান্দাবাজ, বাসর ফাঁসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ছাড়ি মেরে বলল। আমি কি জানতাম নাকি যে এক বছরে বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্রেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ পেল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মীর জাফরের চেয়েও বড় বেইমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামলাতে না দিতে পেরেও কৃতিকার অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল। তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিক ওর কথায় 2 পয়সার পাত্তা দিল না। উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো। কি করবি এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল। কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল। ওকে ফাইন। প্রত্যয়, অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে যাব। ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চাচি নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঝুঁকিয়ে বলল। ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ? কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো। অতঃপর সায়রের কাঁধে হাত রেখে বলল। বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 26 ঘন্টা খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। ওরু এখনো এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল অরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। অরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাক টেনে দিয়ে শুধালো। হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল? কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকল অরুর নিকট। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিডার খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো অরু। অতঃপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো অরু। আগে হলুদ না লাগালে এখান থেকে আমি এক পাও নড়াবো না, ব্যাস। সায়র ভ্রু কুঞ্চিত করে বলল। নড়বে না মানে? তোমার আব্বাজান নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড সায়র কখনো লাস্ট হয় না। আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো এ। তাছাড়া বউ জাতি সবসময় বর জাতির পেছনেই অবস্থান করে। দেখলে না তখন অরুর জেকের পরে এসে হলুদ লাগালো। বউ জাতি আর বর জাতিতেও যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখ থেকে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেই রকম কিছুই নাই। আপনি তো পাগল একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলো জিঙ্কু। সায়র মাথায় হাত বুলিয়ে দেবরের মতো একটু ভাব ধরতেই নীলিমার চোখ গরম করে বলে। এই কি বললেন আপনি? সন্ধ্যের রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে আসছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যার এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকে জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে নিচ্ছে ওরা দুজন। পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল।
বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জাজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলেই কার গায়ে হলুদ আগে দেওয়া হবে। তবু এই বৃদ্ধের উপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের মধ্যে ঝগড়া দেখে দেখে সুগার লেভেল বেড়ে গেল আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তারা আছে, সরো দেখি বাবু। সায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এতই যখন বুঝিস হতচ্ছাড়া, তাহলে সেই কখন থেকে এক চিমটি হলুদ লাগানো নিয়ে এত নাটক কেন করলি বাপু? দুইটা মানুষ, চারটা গাল, যার যেখানে খুশি হলুদ লাগাতি। তা না, তখন থেকে যুক্তি দিয়ে দিয়ে কানের মাথা খেয়ে ফেলছিস। তোরা দুজন এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ হতচ্ছাড়া দুইটা। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এ নিচ্ছে অরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব অ্যালিসার রেজিস্ট্রিটা হয়েই যায়। কৃতিক নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরে করিডোরে সোজা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর অরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর অ্যালিসা এখনও অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অ্যালিসা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন অ্যালি? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগি উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়র দু হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকট এগিয়ে আসতে আসতে বলল, হয়েছে, আদিক্ষাতা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং এলিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়রকে শাসিয়ে উঠে বলল, খবরদার আমাদের বাপ বেটাকে কিছু বলবি না সাহেব, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় অ্যালিসা মৃদু হেসে ফেলে। অ্যালিসা হেসেছে দেখে অর্ণবর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। অ্যালিসা চারিদিকে চোরা চোখে চেয়ে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব অ্যালিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোর বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখনও তুই করে ডাকবি জান। অ্যালিসা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতেই কেমন হাসি পাচ্ছে। অর্ণব অ্যালিসা পায়ে পায়ে গাড়ির দরজা পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে অরুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। কথাটা বলে মুখ ঝামটি দিয়ে বৃষ্টির মাঝে তরতরিয়ে এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গম্ভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়র একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ন্তর না পেয়ে সহসা এগিয়ে গিয়ে ওর পাশেই ছাতার তলায় দাঁড়িয়ে পড়ে। সায়র নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চুচু উচ্চারণ করে ওকে ঠিপ্পনি কেটে বলল, তুই আসলে জেকে তো, বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল, শালা যাবি এখান থেকে? সায়র ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনও রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ ওরও কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককে ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে দু হাত মুঠিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, অরুর বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে।
নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবার ঘাড় নামিয়ে নীলিমার দিকে উকিঝুঁকি দিচ্ছে। দুজন একই ছাতা নিচে হওয়ায় দূরত্ব বেশ স্বল্প। আপাতত তারই সুযোগের সৎ ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সামলে যেই না মাথা তুলবে, ঠিক তখনই সায়রের চিবুকের সঙ্গে অকস্মাৎ ধাক্কা খেলো ও। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিরবিরিয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ।